সেদিন তারিখ ছিল 2রা নভেম্বর 2023। উত্তরপ্রদেশের ভাগবত শহরের অন্তর্গত সিসানা গ্রামে একদম সকালে যখন গ্রামের লোকেরা নিজেদের খেতে কাজের জন্য যাচ্ছিল, তখন গ্রামের বাইরে যেখানে সবাই ময়লা ফেলতো সেখান থেকে একটা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। সঙ্গে ধোঁয়াও দেখা যাচ্ছিল। পথ চলতি কিছু মানুষ মনে করে যে কেউ হয়তো আবর্জনায় আগুন লাগিয়েছে, আর কিছু মানুষের মনে সন্দেহ হয় খামোখা আবর্জনায় আগুনই বা লাগানো হবে কেন। এই সন্দেহ নিয়ে যখন এক যুবক উঁকি মেরে দেখে তখন তার গা কাঁটা দিয়ে ওঠে, কারণ সেখানে একটি সুটকেসে আগুন জ্বলছিল, যার মধ্যে একটি মানুষের ডেড বডির মতো কিছু দেখা যাচ্ছিল। সে চিৎকার করে গ্রামের লোকেদের জড়ো করে সেখানে। ততক্ষণে আগুনটা নিভে গেছে প্রায়, আর সেখান থেকে ধোঁয়াই বেরোচ্ছিল। এরপর গ্রামবাসীরাও নিকটবর্তী থানায় খবর দেয় আর পুরো ঘটনাটি পুলিশদেরকে ফোন করে বলে। খবর পাওয়া মাত্র পুলিশও টিম নিয়ে পৌঁছে যায় দেরি না করে। প্রাথমিক তদন্ত শুরু করে দেয়। গ্রামের লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করে কেউ তাকে চেনে কিনা, এমন কাউকে দেখেছে কিনা যে ওই বডিটা নিয়ে এসে সেখানে জ্বালাচ্ছিল। কিন্তু গ্রামের লোকেরা কিছুই বলতে পারেনি। এরপর পুলিশ বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায়। কিন্তু প্রশ্ন হলো, কাকে আর কেনই বা সুটকেসে ভরে পোড়ানো হলো? জানবো এই ভিডিওতে, পুরো ভিডিওটা দেখুন। আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। অজ্ঞাত ডেড বডি শনাক্ত করা সবসময় পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবুও যদি বডিটা গোটা থাকতো আর তার জামা কাপড় থেকে কিছু তথ্য প্রমাণ পাওয়া যেত, সেটা একরকম হতো। কিন্তু এখানে তো সেই রকম কিছুই নেই, বরং বডিটা ছিল অর্ধেক পোড়া, আর তার মুখটাও দেখে বোঝা যাচ্ছিল না সে কে। প্রাথমিক তদন্তে দেখে পুলিশ বুঝেছিল যে এটা কোনো মেয়ের ডেড বডি। তারপর পুলিশ ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম দিয়ে ময়না তদন্ত চালায়। তাও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না সেখান থেকে। এদিকে এই ঘটনাটি আশেপাশের গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের মধ্যেও কৌতূহল বেড়ে যায় মেয়েটিকে। এরপর পুলিশ 24 ঘন্টা ওয়েট করে যাতে কেউ কোনো মিসিং রিপোর্ট লেখাতে আসে কিনা। যদি লেখাতে আসে হয়তো সেখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। কিন্তু 24 ঘন্টা পার হয়ে যায়, কেউ মেয়েটির সম্বন্ধে কোনো মিসিং রিপোর্ট শুধুমাত্র কোতোয়ালি থানা কেন, আশেপাশের কোনো থানাতেই লেখাতে আসেনি। তখন পুলিশ নিজের দায়িত্বে তদন্ত শুরু করে। এবার ডগ স্কোয়াড আর ফরেন্সিক টিম ব্যর্থ হলেও তদন্তে পুলিশ জানতে পেরেছিল যে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাস্তার কোনো এক জায়গায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেটা থেকে কিছু জানা যেতে পারে। সেই ভেবে পুলিশও সিসিটিভি ক্যামেরার ফুটেজটা খতিয়ে দেখতে শুরু করে। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় হরিয়ানার নম্বর প্লেটের একটা গাড়ি সেই রাস্তা দিয়ে গেছিল, আর কিছুক্ষণ পর আবারও ফিরে এসেছিল। গাড়িটার উপর পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটির নম্বর প্লেট বার করে ও গাড়িটির ছবি নিয়ে গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করে সেই গাড়িটা তারা দেখেছে কিনা গ্রামে আসতে, আর সেখান থেকে যেতেও দেখেছে কিনা। কিন্তু গ্রামের একটাও লোক সেই গাড়ি সম্বন্ধে কিছুই বলতে পারেনি। এরপর পুলিশ গাড়িটার নম্বর থেকে গাড়ির মালিকের ঠিকানা বার করে, যার ঠিকানা ছিল হরিয়ানার সোনিপত। পুলিশ সোনিপতে গাড়ির মালিকের ঠিকানায় পৌঁছে যায়। মালিকের সাথে এই ঘটনা সম্বন্ধে কথা বলে। গাড়ি মালিক পুলিশকে জানায় সে বিষয়ে সে কিছুই জানতো না। 1 নভেম্বর তার গাড়িটা তার এক আত্মীয় নিয়ে গেছিল। এরপর পুলিশও সেই গাড়ি মালিকের আত্মীয়কে খোঁজা শুরু করে দেয়, যার নাম ছিল পবন। গাড়ি মালিকের কাছ থেকে পবনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে যখন তারা তার বাড়িতে পৌঁছায়, সেখানে কেউ ছিল না। পবনের উপর পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপর পুলিশ মোবাইল নম্বর দিয়ে তার লোকেশন ট্র্যাক করছিল, যেটা অনেক জায়গায় শিফট হচ্ছিল। এদিকে পুলিশ এটাও জানতে পেরেছিল যে ঘটনার দিন ঘটনাস্থলে পবনের নাম্বারটাও ছিল। তাই পবনকে ধরার জন্য পুলিশও প্রায় মরিয়া হয়ে উঠেছিল। পবনকে ট্র্যাক করতে করতে একদিন পুলিশের জালে ধরা পড়ে পবন সোনিপতের একটা জায়গা থেকে। পুলিশকে দেখে পবন গুলি চালিয়ে দেয় পুলিশের উপর। আত্মরক্ষার জন্য পুলিশও ফায়ারিং করে, আর তাতে পবনের পায়ে গুলি লাগে। এরপর পুলিশ পবনকে নিয়ে হসপিটালে ভর্তি করে। তার চিকিৎসা শুরু হয়, সাথে সাথেই পুরো ঘটনার জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়। আর জিজ্ঞাসাবাদে উঠে আসে শিখা নামে এক মেয়ের সাথে পবনের যোগাযোগ ছিল, আর শিখার সাথে বিবেক চৌহানের যোগও ছিল। তাই পুলিশও এই শিখা ও বিবেক চৌহানকেও হেফাজতে নেয়। আর তারপরেই উঠে আসে গল্পের আসল রহস্য। আসলে যে মেয়েটির ডেড বডিটা জ্বালানো হয়েছে তার নাম ছিল মনীষা চৌহান, যে নয়ডার এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করত। মনীষার বাড়ি নয়ডার সেক্টর 45-এর সাদরপুর গ্রামে। মনীষারা 2 ভাই বোন ও বাবা মায়ের ছোট্ট ফ্যামিলি। বাবা হর্ষবর্ধন চৌহান ও ভাই বিবেক চৌহান ওরফে মনীষ। হর্ষবর্ধন চৌহানের প্রচুর সম্পত্তি ছিল, সে ছিল কোটিপতি। যেমনটা হয়, বাবা মেয়েকে ও মা ছেলেকে একটু বেশি ভালোবাসে সব পরিবারে। চৌহান পরিবারেও ঠিক তেমনই। হর্ষবর্ধন মনীষাকে ও হর্ষবর্ধনের স্ত্রী বিবেককে একটু বেশি ভালোবাসত। সাল 2011-তে মনীষার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তখন মনীষার বয়স মাত্র 10 বছর।
হর্ষবর্ধন যেহেতু মেয়েকে একটু বেশি ভালোবাসে, তাই সে মরার আগে একটা উইল তৈরি করে দিয়ে যায়, আর যাতে লিখে যায় তার সমস্ত সম্পত্তি দুই ছেলে মেয়ে সমানভাবে ভাগ পাবে। এটা করেছিল কারণ হর্ষবর্ধন ভেবেছিল ভবিষ্যতে তার মেয়েকে যেন কেউ তার পাওনা গণ্ডা থেকে না সরাতে পারে। সাথে এটাও লিখেছিল, আমি ছেলে মেয়ে কাউকে কোনোদিন আলাদা করে ভাবিনি, সবাই আমার সন্তান, তাই দুজনেই সমানভাবে ভাগ পাবে। মৃত্যুর পর যখন এই উইল প্রকাশ হয় তখন সবার আগে রাগ হয়েছিল বিবেক চৌহানের। কোটি টাকার সম্পত্তি অর্ধেক অংশ মনীষার নামে চলে যাবে, এটা ভেবেই সে প্রায়শই মনীষার সাথে ঝগড়া করত। যেহেতু তখন তার বয়স 10 বছর ছিল, মনীষাও এ বিষয়ে মন না দিয়ে নিজের পড়াশোনায় ফোকাস করে ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। আর খুব অল্প সময়ের মধ্যেই সে একটা জবও করতে শুরু করে। মনীষার মা মনীষার দাদার হয়ে কথা বলতো, সেও মেয়ের সাথে বিবেকের হয়ে ঝগড়া করত। 4-5 কোটি টাকার সম্পত্তি বিবেক বিক্রি করতে চাইতো, কিন্তু অর্ধেক সম্পত্তির মালিক মনীষা, তাই বিবেক সেই সম্পত্তিটা বিক্রি করতে পারতো না। মনীষার মাও অনেকবার বলেছিল মনীষাকে সই করে দিতে, কিন্তু মনীষা নিজের বাবার দেওয়া সম্পদ নষ্ট করতে চায়নি, তাই সে কোনোদিনই সই করতে রাজি হয়নি। এবারে বয়সের সাথে সাথে বিবেকের বিয়ে হয় সোনিপথের শিখা নামের এক মেয়ের সাথে। এদিকে শিখারও একটা ছেলের সাথে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, যেটা কেউই জানতো না। ছেলেটির নাম ছিল পবন। পবনের সাথে শিখার একটা অবৈধ সম্পর্ক ছিল, যেটা বিবেকও জানতো না। প্রথম প্রথম শিখা সবার সাথে ভালো ব্যবহার করে সবাইকে নিজের হাতে করে নেয়। শিখা একটা বিষয়ে ভয় পেত, যে মনীষা পুরো সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাবে। শিখা ও বিবেকের চিন্তাধারা প্রায় একই ছিল, তাই ননদের সাথে বৌদিও বাজে ব্যবহার করা শুরু করে দেয়। এমনকি মনীষা নিজের পায়ে দাঁড়ানোর পর আলাদা রান্না করেও খেত। এরপর হঠাৎই একদিন মনীষা বৌদির ফোনটা নেয় কাউকে ফোন করার জন্য। তখন সে পবন ও শিখার গোপনে কথা বলা ও ফটো পাঠানো সব কিছু দেখতে পায়। মনীষাও বৌদিকে জানিয়েছিল, তুমি দাদার প্রতি লয়াল নও, আমি দাদাকে বলে দেবো, তুমি যদি এসব বন্ধ না করো আমি দাদাকে বলে দেবো। এটা বলার পর কিছুদিন শিখার আচরণে চেঞ্জ এসেছিল। সে এমন ভাব করছিল যে তার সাথে পবনের আর কোনো কথাই হয় না। এরপর একদিন যখন বিবেক বাড়ি ছিল না, তখন পবন আসে শিখার সাথে দেখা করতে। ঠিক সেই সময় মনীষাও বাড়ি ফিরে আসে কাজ থেকে। শিখা বুঝতে পারেনি মনীষা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। মনীষা নিজের ঘরের দিকে যাওয়ার সময় তার দাদার ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। দাদার ঘরে উঁকি মেরে দেখে সে তো অবাক, বৌদি শিখা ও পবন আপত্তিজনক অবস্থায় রয়েছে। মনীষাও বুদ্ধিমতী ছিল, তাই সে কোনো আওয়াজ না করেই তাদের ফটো ও ভিডিও বানিয়ে নেয়, পরে দাদাকে প্রমাণ সমেত বৌদির কর্মকাণ্ডর ব্যাপারে জানাতে পারবে বলে। কিন্তু মনীষার কি হলো, দাদাকে বলার আগে বৌদিকে তার ভিডিওর ব্যাপারে বলে, আর বলে দাদার জীবন থেকে নিজে থেকেই সরে দাঁড়াও, না হলে আমি দাদাকে এগুলো সব দেখাতে বাধ্য হব। একথা শুনে শিখাও ভয় পেয়ে যায়। সে ভাবে তার কর্মকাণ্ড জানতে পারলে বিবেক তাকে ছেড়ে দেবে, আর তার কোটি টাকার মালিক হওয়া হবে না, তার জীবন নরক হয়ে যাবে। তাই যেহেতু বিবেক মনীষাকে হিংসা করতো, তার সাথে ঝগড়া করতো অর্ধেক সম্পত্তি নিয়ে, তাই সুযোগ বুঝে শিখা বিবেককে বোঝায়, যদি আমরা মনীষাকে সরিয়ে দিতে পারি তাহলে পুরো সম্পত্তি আমাদের, আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। বারবার সম্পত্তি নিয়ে বোনের সাথে ঝগড়া করা বিবেকও এই প্ল্যানে রাজি হয়ে যায়, আর দুজন মিলে মনীষাকে সরিয়ে দেওয়ার এই প্ল্যানটা করে। এদিকে এই প্ল্যানে শিখা পবনকেও সামিল করে, যাতে তাদের কাজটা আরও সহজ হয়। বিবেক তখনও বোঝেনি তার স্ত্রী শুধুমাত্র সম্পত্তি নয়, বরং তার নোংরা কাজকর্মগুলো লুকানোর জন্য এই প্ল্যানটা করছে। এরপর আসে সেই ভয়ঙ্কর রাত, 1 নভেম্বর 2023। মনীষাকে একসাথে খাওয়ার জন্য ডাকে শিখা ও বিবেক। মনীষা দাদাদের ঘরে যায়, সেখানে পবনও লুকিয়েছিল। তারপর তারা ডিনার করে, আর মনীষার খাবারে নেশার ওষুধ মিশিয়ে মনীষাকে অজ্ঞান করে দেয়। মনীষা খাবার খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর বিবেক শক্ত করে বোনের হাত চেপে ধরে, আর শিখা মনীষার পা দুটো চেপে ধরে। তারপর পবন ওড়না দিয়ে মনীষার গলা পেঁচিয়ে তাকে হত্যা করে। এরপর বডিটা লুকানোর জন্য তারা একটা স্যুটকেসের বন্দোবস্ত করে, কিন্তু মনীষার বডিটা ফিট হচ্ছিল না স্যুটকেসে, তাই তারা মনীষার হাড়গোড় ভেঙে স্যুটকেসে ভরে ফেলে। তারপর পবন হরিয়ানার সানিপথের এক আত্মীয়র কাছ থেকে চেয়ে আনা গাড়িটা করে সদরপুর থেকে দূরে ভগবতের সিসানা গ্রামে নিয়ে যায় স্যুটকেসটা। তারা ভেবেছিল কাছাকাছি ফেললে পুলিশ তাড়াতাড়ি খুঁজে পাবে, তাই দূরে নিয়ে গিয়ে পেট্রোল দিয়ে পোড়ানোর চেষ্টা করেছিল তারা। কিন্তু ততক্ষণে সকাল হয়ে আসছিল, তারাও ভয় পেয়ে গিয়েছিল গ্রামের লোকেরা চলে না আসে, তাই সেখান থেকে পালিয়ে যায় বডিটা অর্ধ পোড়া অবস্থায় ফেলে রেখে। এরপর যা ঘটলো আগেই বলেছি। পুলিশ যখন এই রহস্যটা ফাঁস করে, তখন বিবেকও খানিকটা অবাক হয়েছিল, কারণ সে জানতো না শিখা ও পবনের সম্পর্কের কথা। এদিকে বোনের সাথে যতই সম্পত্তি নিয়ে ঝগড়া করুক না কেন, মনীষা কিন্তু আখেরে তার দাদার জীবন বাঁচাতেই চেয়েছিল। কিন্তু সম্পত্তির লোভে অন্ধ দাদা নিজের হাতেই খুন করলো নিজের বোনকে। এদিকে শিখার পুরো সত্যিটাও সবার সামনে চলে এলো।
এরপর পুলিশ পবন, বিবেক ও শিখাকে গ্রেপ্তার করে কোর্টে তোলে। তাদের এখন বিচার চলছে। গল্পটা তো শেষ হয়ে গেল, কিন্তু আমার মনে হয় মনীষা যদি তার বৌদিকে ওই ভিডিওর কথা না জানিয়ে তার দাদাকে ডাইরেক্ট এই ভিডিওর সম্বন্ধে জানাতো, তাহলে কি তার জীবনটা যেত? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।